আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো অনেকদিন পর এই চ্যানেলে ভিডিও আপলোড করা হতেছে। আশা করি তোমরা আমাদের ভুলে যাও নাই। তো তোমাদের শিপা আপু আর মায়া আপু ওদের এক্সাম চলতেছে, তো এই জন্য ওরা এখন ভিডিও পোস্ট করতে পারতেছে না, সময় দিতে পারতেছে না। আশা করি তোমরা আমাদের ভুলে যাও নাই। তো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিন আপলোড করার ভিডিও। আশা করি আমাদের স্টোরিগুলো তোমাদের ভালো লাগবে। তো এটা একটা টু শর্ট স্টোরি, আমি নিজে থেকেই লিখছি। স্টোরির মেইন টুইস্টটা আমি একদম শেষে যে বলবো তোমাদের। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, শুরু করা যাক গল্প। আর তার আগে বলে নিই, আমি কিন্তু নতুন জয়েন হয়েছি ওদের সাথে। আমার নাম হচ্ছে জান্নাত। আশা করি তোমরা আমাদের সাপোর্ট করবে, ভালো লাগবে গল্প। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আর গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করবা, সাবস্ক্রাইব করবা, সাপোর্ট করবা সবাই। চলো এবার গল্পে ফেরা যাক। ভোর ৫টা, ফজরের আজান শুনে উঠে বসে তে। এই তো ৫ মিনিট আগে ঘুমিয়েছিল, আজানের ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল। সবসময় ফজরের নামাজটা পড়া না হলেও মাঝে মাঝেই পড়ে। এখন ডিসেম্বর মাস, শীতের শুরু। এই ভোরে ঠান্ডা পানি দিয়ে উজু করে কাঁপতে কাঁপতে এসে নামাজে দাঁড়ালো তে। নামাজ শেষ করে কোরআন তেলাওয়াত করে চলে যায় রান্নাঘরে। আজ তাড়াতাড়ি সব কাজ শেষ করতে হবে, আজকে জীবনের বিশেষ একটা দিন বলে কথা। চলো এবার পরিচয়টা দেওয়া যায়। আমি তে, পুরো নাম কিম তেয়ং। আমি আমার বাবা মার একদম কনিষ্ঠ সন্তান। আমার আরো বড় দুটো বোন আছে। বড় বোন আয়ু আর মেজো বোন লিসা। আমার মা বাবা নেই। আমার যখন ৩.৫ বছর বয়স তখন আমার বাবা মারা যায়। এরপর আম্মুই আমাদের ৩ বোনকে বড় করে। আমার আম্মু কিম সিওক জিন। আমার আব্বু মারা যাওয়ার পর আমরা আমাদের নানা বাড়িতেই বড় হই। আমার নানা ভাই গনিয়া সাহেব অত্যন্ত ভালো একজন মানুষ। আমাদের বট গাছের মতো ছায়া দিয়ে বড় করে। সবসময় আমাদের আগলে রাখে, আমাদের কি লাগবে না লাগবে সেদিকে খেয়াল রাখে। আমাদের অত্যন্ত আদরে আমাদের বড় করে। আমার বাবা যখন মারা যায় তখন আমার ৩ কি ৩.৫ বছর বয়স হবে। আমার বাবা অত্যন্ত ভালো একজন মানুষ ছিলেন। আমার বাবা কিম নামজুন খুব দরিদ্র একজন মানুষ ছিল, তবে খুব সৎ ছিল। এমন কেউ বলবে না যে এই লোকটা খারাপ ছিল। আমাদের ৩ বোনকে নিয়ে খুব সুন্দর সংসার চলতো আমাদের। আমি খুব ছোট থাকায় আমার অত কিছুই মনে নেই, তবে আমি যতটুকু শুনেছি তাতেই আমি বুঝি আমার বাবা ঠিক কিরকম মানুষ ছিলেন। তবে আমাদের এই সুখের সংসার বেশি দিন টিকল না। আমার বাবা অসুস্থ হয়ে মারা গেলেন। আমার বাবা মারা যাওয়ার পর আমরা খুব অসহায় হয়ে পড়ি। তখন আমার নানা ভাই আমাদের পাশে দাঁড়ায়। আমার নানা ভাই আমাদের আগলে নেয়। আমার নানা ভাই আমাদের আশ্রয় দেয়। আমার মা খুব বেশি বয়স ছিল না তখন। আমার নানা ভাই খুব জোর করে আমাকে বিয়ে দেওয়ার জন্য, তবে আমার মা বিয়ে করে না। আমার মায়ের একটাই কথা ছিল, আমার মা বিয়ে করলে আমরা এতিম হয়ে যাবো। আমরা তো এভাবেই এতিম হয়ে গেছি, পরবর্তীতে আরো বেশি এতিম হয়ে যাবো। বাবা নেই, মা থেকেও কম না। এখন আমাদের কি হবে? আমার মা সেলাই মেশিনের কাজ করে আমাদের ভরণ পোষণ, জামা কাপড় থেকে শুরু করে পড়ালেখা, যাবতীয় সব খরচই আম্মু চালাতো। আমার খুব কষ্ট হয়ে যেত, তবুও আমাদের মুখের দিকে তাকিয়ে সব কষ্ট সহ্য করে কষ্ট করে যেত। এভাবেই সময় গড়াতে থাকলো, আমরাও বড় হতে থাকলাম। আমি তখনও খুব বেশি বড় না, তো বড় আপু পড়াশোনা শেষ প্রায়, এমন টাইমে ফ্যামিলিকেও জানালো যে ও একটা ছেলেকে পছন্দ করে বিয়ে করতে চায়। তো আম্মু প্রথমে রাজি ছিল না। তারপর নানা ভাই আম্মুকে খুব জোর করে বুঝায়, বোঝানোর পর আম্মু রাজি হয়। অবশেষে ওদের বিয়ের দিনটা চলেই আসে। আমার বড় বোন লি জিয়ন, ও একজনকে ভালোবাসে। সে আমাদের আত্মীয়র মধ্যেই পড়ে, আমার ফুপ্পির শ্বশুর বাড়ির লোক। ছেলের বাবা আমার ফুপির হাজবেন্ডের ভাই হয়, মানে আমার ফুপার ভাই হয়। আমার দুলাভাই একজন সরকারি কর্মকর্তা, সে এখন আর্মি অফিসার। ওরা দুজন দুজনকে খুবই ভালোবাসে। অবশেষে ওদের বিয়েটা হয়ে যায়। আব্বু মারা যাওয়ার পর আম্মু ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়ে। আমার মেজো বোনও পড়াশোনার পাশাপাশি একটা জব করে, ও একজন স্কুল টিচার ছিল। এই তো এভাবেই আমাদের সংসারটা অভাবে না হলেও মোটামুটি চলেই যেত। অবশেষে বড় আপুর পড়াশোনা শেষ হলো। ও খুব লাকি, তাই খুব বেশি কষ্ট আর করতে হলো না। ও একটা সরকারি চাকরি পেল। নার্সিং এ পড়াশোনার
ধরুন ও খুব সহজে চাকরিটা পেয়ে গেল, ও এখন একজন সরকারি নার্স, ভালোই বেতন পায়, ওর সংসারও খুব সুন্দর মতো চলে যাচ্ছে। ওর বিয়ের 1 বছর পরে ওদের কোলাহল করে একটি কন্যা সন্তানের জন্ম হয়, নাম সানা। একটু কথা বলতে বলতে এমন সময় তের নাকে একটা পোড়া গন্ধ এসে লাগে। ও হঠাৎই ধ্যান থেকে বের হয়ে আসে। এই যা, এটা কি হলো? আমার তরকারি তো পুড়ে গেল, দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমাদের তরকারিটাই পুড়ে গেল। চল, বাকি কাহিনী না হয় পরবর্তীতে বলবো। নিজের জীবনের কিছু কথা বলতে বলতে তে তার রান্না বাড়া সব শেষ করে ফেললো। টুকটাক কাজ করতে সে এমন টাইমে ওর মেজো বোন ঘুম থেকে উঠে এসে ওকে বলল, কিরে তে, তুই কি করছিস? এই তো আপু, রান্নাগুলো শেষ করে ফেললাম, দেখো না গ্যাসের কি প্রবলেম হয়, এর জন্য আগে আগে রান্নাগুলো শেষ করে ফেললাম। ফজরের টাইমে ঘুমটা ভেঙে গেল, তো তাই নামাজটা শেষ করে রান্নাটা করেই ফেললাম। আচ্ছা ঠিক আছে, যা তুই এখন হাত মুখ ধুয়ে নে, একটু ফ্রেশ হয়ে নে, আমি সকালে নাস্তাটা বানাই ফেলি। তে বলল, ঠিক আছে আপু, তুমি তাহলে নাস্তাটা বানাও, আমি যাই একটু ফ্রেশ হয়ে নিই। এই কথা বলে তে চলে গেল, আর ওর আপু রান্নার ঘরে ঢুকে গেল সকালের নাস্তাটা সবার জন্য বানানোর জন্য। বর্তমানে তেরা 3 বোন একসাথেই থাকে। তে আর ওর মেজ বোন লিসা ওর বড় আপু আয়ুর বাড়িতেই থাকে। আয়ুর এখন 2 মেয়ে, বড় মেয়ে সানা আর ছোট মেয়ে লুসি। চাকরির সুবাদে ওর হাজবেন্ড বাড়িতে থাকে না, ওর হাজবেন্ড ক্যাম্পেই থাকে, বিভিন্ন জায়গায় ওর পোস্টিং হয়ে যায়, তাই সে বাড়িতে থাকতে পারে না। তের বড় বোন এখন অফিসে আছে, আজ ওর সকাল ডিউটি ছিল তাই ও অফিসে চলে গেছে। ভাগ্নি দুজন ঘুম থেকে উঠলো। বড়জন সানা ও স্কুলে চলে যাবে, তাই ও নিজে নিজেই ফ্রেশ হয়ে নাস্তা খেতে বসে পড়লো। আর ছোটটা লুসি, ওকে খুব কষ্ট করে হাত মুখ ধোয়ালোতে ওকে ফ্রেশ করে নিয়ে নাস্তা খেতে বসলো। তারপর সকালের নাস্তা সবাই একসাথে করে যে যার কাজে চলে গেল। সানা স্কুলে চলে গেল, লুসি বসে গেল কার্টুন দেখতে, ওর মেজো বোন টুকটাক ঘরের কাজগুলো করছে। এমন টাইমে তের বোন তেকে জিজ্ঞেস করলো, কিরে তে, তুই কি আজকেও বাইরে যাবি নাকি? তে একটু চমকালো। লিসা কিভাবে জানলো যে তে বের হবে? তের মনোভাব দেখে লিসা একটু মুচকি হাসলো, তারপর বলল, এটা তো নতুন কিছু না, প্রায় এই কয় বছর ধরে তো এমনটাই হয়ে আসছে। তুই প্রতি বছরই কিছু কিছু বিশেষ দিনগুলোতে বাইরে যাস। তো আজ তো ডিসেম্বরের 1 তারিখ, তো আজ যাবি বুঝি? তে কিছু বললো না, একটু চুপ থেকে তারপর শুধু মাথা নাড়ালো, বোঝালো যে হ্যাঁ সে আজ বাহিরে যাবে। দুপুর গড়িয়ে গেল, ওর বড় বোন অফিস থেকে আসলো, সবাই গোসল করে একসাথে দুপুরের খাবারটা খেতে বসলো। খাওয়া দাওয়া শেষে যে যার রুমে রেস্ট করতে বসলো, আর তে গেল রেডি হতে। এখন যেহেতু শীতকাল তাই দিন ছোট, খুব কম সময়টাই পাওয়া যায়, খুব তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায়, 5টা বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তাই তে খুব চাচ্ছিল তাড়াতাড়ি চলে যেতে, তাই ও রেডি হয়ে বাসা থেকে বের হলো ওর খুব কাঙ্ক্ষিত আর পরিচিত একটা জায়গায় যাওয়ার জন্য। তে একটা রিক্সা ডাক দিল, রিক্সা ডাক দিয়ে উঠে বসলো, রিক্সা চলতে শুরু করলো। তারপর ও অবশেষে ওর গন্তব্যে যেয়ে পৌঁছালো। রিক্সা ভাড়া মিটিয়ে ও হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে সেই নদীর পাড়ে যেয়ে বসলো, যে নদীর পাড়টা ওর জীবনের খুব সুন্দর কিছু মুহূর্ত দিয়েছে, আবার ওর জীবন ধ্বংসের মূল কারণও এই নদীর পাড়, যেখানে ওর জীবনের অনেক স্মৃতি মিশে আছে। ওর জীবন শুরু থেকে শেষ হয়ে যাওয়া পর্যন্ত সব, বলা যায় ওর জীবন ধ্বংসের প্রথম প্রণয় এখান থেকেই শুরু। মূলত শুরুটা এখান থেকে না হলেও এখানেই ধরা যায়, কারণ বিশেষ এবং বেশিরভাগ সময়টুকু ওদের এখানেই কাটে। তের যেহেতু শীতকাল তাই ঠান্ডা বাতাস তের সারা শরীর হিম করে দিচ্ছে। তে সোয়েটার পরে আসেনি, একটা বরখা পরেই চলে আসছে, চাদরও আনেনি সাথে। ও একটা বেঞ্চের ওপর যেয়ে বসলো। এই তো সেই জায়গা, সেই মধুর স্মৃতিগুলো। তের জীবনের কিছু বিশেষ মুহূর্ত আছে যা তের জীবনকে যে যেমন সুখ দিয়েছিল তেমন ধ্বংসও করে দিয়েছিল। প্রায় প্রতি বছরই কিছু বিশেষ মুহূর্তে তে এই জায়গায় আসে, নিজের মতো করে সময় কাটায়, জীবনের হিসেব মেলায়। তের বয়স এখন 22। এই 22 বছর জীবনে তে এমন অনেক কিছু সহ্য করেছে যা ওর এই বয়সটাতে সহ্য করার কথা ছিল না। জীবনটা খুব সুন্দর হওয়ার কথা ছিল, কিন্তু
পরিস্থিতি তো সবসময় এক থাকে না, ভাগ্য বলতেও একটা কথা আছে। ভাগ্য কি সবসময় সহায় হয়? হয় না। তের বেলাতেও তের ভাগ্য থেকে সহায় হয়নি। তে এক ধ্যানে নদীর শান্ত জলের দিকে তাকিয়ে রইল। একদিনে তাকিয়ে রইল, কখন যে সময় 20 মিনিট 25 মিনিট করে 8 ঘন্টা পেরিয়ে গেল সে টেরই পেল না। আস্তে আস্তে চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ল তের। বুকে অসহ্য যন্ত্রণা শুরু হলো। এই ঠান্ডা হিম বাতাস ওর ভিতর পর্যন্ত নাড়িয়ে দিল। পুরো শরীরের হাড় যেমন ঠকঠক করে কাঁপছে, তেমনি ওর হৃৎপিণ্ডটা খুব যন্ত্রণায় ছটফট করছে। এই হিম বাতাস ওর মনকে শান্ত তো করতে পারলই না, উল্টো পুরনো ক্ষত আরো তাজা করে দিল। এই জায়গায় আসলেই তে পুরনো ক্ষতগুলো আরো তাজা হয়ে ওঠে। তে ধীরে ধীরে চোখ বন্ধ করে নিল, চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকলো। আস্তে আস্তে তে ডুব দিল তার অতীতে, সেই 2016 সালে। প্রায় অনেকটাই বছর আগে চলে গেল তে। এখন যেহেতু 2026, তাহলে 2026 প্রায় 9-10 বছর আগে। সেই সময় থেকে ওর অতীত ভাবা শুরু করল। দেখো, গল্পের মাঝখানে আমি একটু কথা বলি, কিছু মনে করো না। এটা একটা রিয়েল লাইফ স্টোরি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন থেকে অতীত শুরু হবে, মানে তের জীবনের কি কি হয়েছিল সেই সময়গুলা। এত সময় তে কিন্তু বর্তমানে ছিল, ওর এখন অনেকটাই বড় হয়ে গেছে, জীবনের অনেক কিছু বুঝতে শিখেছে। তাই এখানে তের পুরো জীবনটা তুলে ধরা হবে, যে ও কিভাবে কি সহ্য করে এসেছে বা ওর জীবনে কি কি মুহূর্ত গুলো আসছিল সব। তাই আশা করি তোমরা বুঝতে পারবে গল্পটা। তো বেশি কথা না বলে গল্পে ফেরা যাক। তাই আশা করি তোমরা বুঝবো। তো গল্পে ফেরা যাক। আরেকটা কথা বলে দিই, আমি যখন এইটা ভয়েস কভার করতেছিলাম তখন তোমাদের মায়াপুর এক্সাম চলতেছিল, তো তখন ও আসেনি। এখন ও আবার রেগুলার হবে, আশা করি ও ভিডিও দিবে। তো আমাদের চ্যানেলটা এখন অ্যাক্টিভ থাকবে। আমরা আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে, আমাদের গল্পগুলো দেখবে। চলো এবার গল্প শুরু করা যাক। 2016 সাল, এখন থেকে অতীত শুরু। তে এই তে এই তে ওঠ, ঘুম থেকে ওঠ। কয়টা বাজে দেখছিস? 6টা বেজে গেছে, তুই এখনো ঘুম থেকে উঠতেছিস না? ওঠ, এখন যদি ঘুম থেকে না উঠিস তাহলে আমি জুতা পেটা করবো। তাড়াতাড়ি ওঠ, ভ্যান আঙ্কেল চলে আসবে তোর স্কুলে নেওয়ার জন্য। তে এই তে 6টা বেজে গেছে, তুই উঠবি নাকি আমি জুতা নিয়ে আসবো? তাড়াতাড়ি ওঠ বলতেছি। মা, ডাইকো না তো, আমি আরেকটু ঘুমাবো, আজকে স্কুলে যাবো না। প্লিজ, আমার পেটে ব্যথা করতেছে, আমি যাবো না আজকে, প্লিজ ডাইকো না। কি বললি? তুই স্কুল যাবি না? তুই প্রতিদিন তোর একই বাহানা। তুই যদি এখন ঘুম থেকে না উঠিস তোকে আমি সত্যি সত্যি জুতাতে পিঠাবো। বেয়াদব মেয়ে, প্রতিদিন স্কুলে যাওয়ার সময় ওর নানান বাহানা শুরু হয়। তাড়াতাড়ি ওর বলতেছি। এভাবেই তাকে ডাকতে ডাকতে তের মা রুম থেকে বের হয়ে গেল। শত চেষ্টা করেও তাকে ঘুম থেকে উঠাতে পারলো না তের মা। ওইদিকে তে এত বকা শুনেও কে শুনে কার কথা, ও তো মরার মতো ঘুমাচ্ছে ঘুমাচ্ছে তো ঘুমাচ্ছে, ওর ওঠার নামই নেই। ও আজকে স্কুল যাবে না মানে যাবেই না। তেকে ঘুম থেকে উঠতে না দেখে ওর মা ফ্যান অফ করে দিয়ে চলে গেল রান্নাঘরে, রান্না করতে চলে গেছে। এইদিকে তে গরমে ঘেমে শেষ, চোখ ডলতে ডলতে ঘুম থেকে উঠে বসলো। বসেই তো কান্না শুরু করে দিছে, ও আজকে স্কুলে যাবে না মানে যাবেই না। কান্না করতে করতে ও চলে গেল ওর বড় আপু আয়ুর কাছে। আর কাছে যে বিচার দিচ্ছে, আপু দেখো না, আম্মু আমাকে স্কুলে পাঠানোর জন্য জুতা পেটা করতে চাচ্ছে, তুমি একটু আম্মুকে প্লিজ বলো না। হ্যাঁ, আমি আজকে যাব না। তুমি দেখো এই শীতের মধ্যে কার ভালো লাগে স্কুলে যাইতে, তুমি বলো। আজকে দেখো কি ঠান্ডা পড়ছে, তুমি একটু আম্মুকে বলো না প্লিজ, আমি আজকে যাব না। ওর কথা শুনে ওর বড় বোন হাসতেছে। এটা প্রতিদিনের কাণ্ডতের। আমি প্রতিবার কি তোর এই নালিশ শোনার জন্য বাসায় আসি বল? এখন যদি আমি আম্মুকে যা বলি, আম্মু আমাকে সহ পেটাবে। তখনই তের মা চিৎকার করে ডাকতেছে আর বলতেছে, এই আয়ু, তুই একদম ওর কথা শুনবি না। এটা ওর প্রতিদিনের নাটক। স্কুলে যাওয়ার সময় ওর নানান বাহানা শুরু হয়। এখন সবে মাত্র সেপ্টেম্বর মাস, এই সেপ্টেম্বর মাসে ও শীত কই পাইলো রে? এই সকালবেলা ও নাকি শীতে ও মরে যাইতেছে। ওকে এখন আমি টাইপিং দিয়ে পিটাবো। বেয়াদব কথাকার, প্রতিটা দিন স্কুলে যাওয়ার সময় এরকম করে। ওর আজকে ওর একদিন কি আমার একদিন।
দেখছো দেখছো তুমি আপু, দেখছো এই ভদ্রমহিলা সবসময় আমাকে এভাবে বকে, তোমার কিন্তু বিচার দিলে তুমি আমার কথা বিশ্বাসই করতে চাও না। এবার দেখলো তো ভদ্রমহিলা আমাকে প্রতিদিন কিভাবে মারে বকে। আমাকে কেউ ভালোবাসে না, তুমি কেউ আমাকে ভালোবাসো না, কেউ আমার কথা একটু বোঝার চেষ্টা করো না, আমি থাকবোই না তোমাদের বাসায়। এই কথা বলতে বলতে তে চলে গেল ফ্রেশ হয়ে স্কুলে যাওয়ার জন্য। কারণ সে জানে এখন যদি সে রেডি হয়ে স্কুলে না যায় তার মা তাকে সত্যি সত্যি ফ্রাই প্যান দিয়ে পিটাবে। এখন বাজে প্রায় একটাই, ভর দুপুরে রোদে ঘেমে সবে মাত্র স্কুল থেকে বাসায় ফিরলো। বাসায় এসেই তো ওর চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। আম্মু আম্মু একটু ঠান্ডা পানি নাও না, দেখো না কি গরম, এই গরমের মধ্যে কেউ স্কুলে যায় বলো, একদম ঘেমে শেষ হয়ে গেছি আমি। এভাবে চেঁচাতে চেঁচাতে ও ঘরে ঢুকলো। ঘরে ঢুকেই তো দেখে যে ওর আম্মু একদম রণচণ্ডী রূপ নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তুই কি যেন বলছিলি সকালবেলা, এত শীত এত ঠান্ডার মধ্যে আমি স্কুলে যেতে পারবো না, এই ঠান্ডার মধ্যে কেউ স্কুলে যায়? তো এখন কোথায় গেল তোর সেই শীত? এখন কেন চেঁচাচ্ছিস? এখন কেন বলিস যে তোর গরম লাগতেছে? কোনো ঠান্ডা পানি তুই পাবি না, চুপচাপ ফ্রেশ হ গিয়ে। চোর যেভাবে ধরা পড়ে মুখ লুকায়, তের অবস্থা এখন ঠিক সেরকম। তাই তের এখন আর কি করার, সে চুপচাপ চলে গেল ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে এসেই দুপুরের খাবার খেতে বসে পড়লো। এমন সময় তের মা এসে তেকে বলল, এতে শোন, আজকে থেকে তুই কোচিং করবি। তাই তো অবাক, তার মা দিবে তাকে কোচিং করতে, এটা তো অবিশ্বাস্য ব্যাপার। তে এমন সময় বলে উঠলো, কেন মা, স্যার কি এখন থেকে আর বাসায় পড়াতে আসবে না? তুমি না বললে কোচিং এ পড়াবে না, বাসায় পড়তে। আরে তোর স্যারই বললো যে তার কোচিং এ তোকে পড়তে, ওখানে নাকি পড়া ভালো। আর এখন তো স্যার ওরকম টাইমও দিতে পারতেছিল না তোকে। তো আমি ভাবতেছিলাম যে তুই কোচিং এ যদি পড়িস তাহলে সব সাবজেক্ট গুলো একসাথে পড়তে পারবি, স্যারও তোকে ওইভাবে গাইড দিতে পারবে। তাহলে তুই এক কাজ কর, আজকে থেকে কোচিং এ যা, স্যার আসবে বিকালে, এসে তোকে নিয়ে যাবে। স্যারের সাথে চলে যান, আর কোনো দুষ্টুমি করবি না, সুন্দর মতো লেখাপড়া করবি, ভালো মেয়ের মতো যাবি, ভালো মেয়ের মতো আবার ফিরে আসবি। চুপচাপ কোন তোর নামে যাতে একটা নালিশ আমার কাছে না আসে। তে তো মহা খুশি, আজকে থেকে তার নতুন একটা এক্সপেরিয়েন্স হবে। কারণ সে ছোট থেকে সব সময় তার খালামণির কাছে পড়ছে, বড় ক্লাস 5 পর্যন্ত। 6-এ ওঠার পর তাকে তার আম্মু একটা টিচার জোগাড় করে দেন। তো তখন তে বলছিল তার আম্মুকে যে সে কোচিং এ পড়বে, কিন্তু তার আম্মু তাকে নিষেধ করে দেয়। কিন্তু এখন হঠাৎ তার আম্মুই তাকে বলতেছে যে কোচিং এ পড়তে, তো আর 5টা মানুষের সাথে সে মিশবে, এটা নিয়ে তে খুব এক্সাইটেড। সে তো নাচতে নাচতে খাবার খেয়ে ঘরে চলে গেল, যে তার ব্যাগ গুছাচ্ছে, মানে কি কি বই সে নিবে সেগুলো গুছাচ্ছে, কোন ড্রেসটা পরে সে কোচিং এ যাবে সেটা গুছাচ্ছে। তো এমন সময় তের বড় বোন আয়ু আসে, আশা থেকে বলতেছে, এইতে শুনলাম আম্মু নাকি তোকে কোচিং এ পড়তে যেতে বলছে। সে তো মহা খুশি, সে তো খুশিতে বলেছে, হ্যাঁ আপু জানো আম্মু না আমাকে বলছে যে কোচিং এ পাঠাবে। আমি তো অনেক খুশি, আমার কত ফ্রেন্ডস হবে তুমি ভাবতে পারতেছো। তখন তের বোন একটু গম্ভীর মুখে দেখে বলতেছে যে, দেখ যেখানেই যাস একটু সাবধানে থাকবি, দিনকাল ভালো না, চোখ কান খোলা রাখবি, মন দিয়ে পড়াশোনা করবি, তোর নামে যাতে কোনো নালিশ না আসে। তের তো মেজাজটা গেল বিগড়ে। উফ আপু তুমিও আম্মুর মতো শুরু করছো, এত জ্ঞান দিও না তো। আমি জানি আমি কোনো দুষ্টামি করবো না, আমি খুব সাবধানেই থাকবো, আমার নামে কোনো নালিশ আসবে না, পাক্কা প্রমিস। এই কথা বলে তে তার ব্যাগ গুছাতে শুরু করলো। তার বোনও চলে গেল রুম থেকে। তো কিছুক্ষণ পর তের টিচার আসলো তের বাসায়, আসে তের আম্মুকে বলতেছে, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? এই তো স্যার ভালো, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তো তে কোথাও যাবে না কোচিং এ? আমি তো আপনাকে কালকে বললামই যে কোচিং এ নিয়ে যাবো ওকে। তের মা বলতেছে যে, হ্যাঁ, এই তো আসতেছে, আপনি বসেন, ও আসতেছে, নিয়ে যান ওকে। স্যার একটু সাবধানে রাইখেন ওরে, জানেন তো খুব চঞ্চল, একটু দেখাশোনা রাইখেন। এরই মধ্যে তে ব্যাগ নিয়ে চলে আসে, আর সেই স্যারকে সালাম দেয়। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন আপনি? এই তো ভালো। তে তুমি কেমন আছো? এই তো স্যার আমিও ভালো আছি, তাহলে এবার যাওয়া যায়। তো স্যার বল, হ্যাঁ চলো, এখনই আমরা বের হয়ে যাই, ক্লাস শুরু হয়ে যাবে প্রায়। তো এই কথা বলে তে তার মাঠ থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল কোচিং এর উদ্দেশ্যে। তো স্যার থেকে একটা ক্লাসরুমে নিয়ে গেল, নিয়ে যে সবার সাথে পরিচয় করিয়ে দিল।
অ্যাটেনশন এভরিওয়ান, দেখো আজকে থেকে ও তোমাদের সাথেই ক্লাস করবে। ওর নাম হচ্ছে কিম তায়ং, তোমরা ওকে তে বলে ডাকতে পারো। ও তোমাদের সাথে নতুন জয়েন হয়েছে, ওর সাথে তোমরা ফ্রেন্ডশিপ করে নাও, সুন্দর মতো পড়াশোনা করো, আর ওকে একটু ক্লাসে বুঝিয়ে দাও। যদি না বুঝে আমরা টিচাররা তো আছি, প্লাস তোমরা ফ্রেন্ডরা ওকে একটু দেখে রাখো। এই কথা বলে স্যার সবার সাথে ওর পরিচয় করিয়ে দিতে লাগলো। কিন্তু তে তো অবাক, কারণ তে কাদের দেখতেছে, এরা তো ওরই চাইল্ডহুড ফ্রেন্ড। আর ওর ফ্রেন্ডরা ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে, কারণ 5 এর পরে ওরা যে যার অন্য ক্লাসে চলে গেছে, অন্য স্কুলে চলে গেছে। এক একজন এক এক স্কুলে পড়াশোনা করছে, তে সব থেকে দূরে চলে গেছিল। আর মাঝখানে 6 গ্যাপ যাওয়ার পর এখন ক্লাস 7-এ আইসা তে আবার তার ফ্রেন্ডদেরকে পাইছে। তে তো মহা খুশি, আজকে তো ওর খুশির দিন, ডাবল খুশি হয়ে গেছে ও পুরো। পরিচয় পর্ব শেষ হওয়ার পর স্যার ক্লাস থেকে চলে যায়। তে তো তার ফ্রেন্ডদেরকে যা জড়ায় ধরে, সবার সাথে হাসি মুখে কথা বলে, সুখ দুঃখের গল্প বলে, কিভাবে সে একটা বছর ওদের অনেক মিস করছে, এখন আবার ওদের ফিরে পাইছে। তো মহা আনন্দ ক্লাস করতে শুরু করে, সবার সাথে আবার ভালোভাবে মিশে। তো ক্লাস শেষ, এখন তে বাসায় যাবে। রাত তখন প্রায় বাজে 8টা। 8টা বাজে তে বের হয়েছে। তো তোর ফ্রেন্ডরা বলতেছে যে কি তুই একা বাসায় যেতে পারবি? তখন তে বললো যে হ্যাঁ আমি পারবো, সমস্যা নেই। তো কোচিং থেকে বের হওয়ার পরই সামনে কিছু পোলাপাইনের গ্যাঞ্জাম শুরু হয়। তে তো ভয় পেয়ে যায়, তবুও চুপচাপ দাঁড়ায় থাকে। সামনে কিছু পোলাপাইন মারামারি করতেছে, তো ও দেখতেছে। এরই মধ্যে দুটো ছেলে একটা ছেলেকে খুব বেশি মারতেছিল। তো তে তো পুরো অবাক যে এইভাবে কেউ কাউকে মারে নাকি। তো তে তো তাকায় আছে, এর মধ্যে একজনকে ওর খুব নজর লাগে, মানে ওর চোখ আটকে যায় ওইখানে, যে এই ছেলেটা এত সুন্দর কেন। মানুষ ফর্সা হইলেই তো আর সুন্দর হয় না, শ্যামবর্ণের ছেলেরাও অনেক সুন্দর হয়। তে তো এক ধ্যানে ছেলেটার দিকে তাকায় আছে। আর ছেলেটা তো খুব রাগী, মানে মারতে আছে তো মারতেই আছে, থামার কোনো নাম নেই। তখন টিচাররা এসে ওদের থামায়। তখনই পাশ থেকে রোজ এসে বলে, হায় আল্লাহ, এই জাঙ্কুক ভাই আজকেও মারামারি করতেছে। এমন একটা দিন বাদ যায় না যে জাঙ্কুক ভাই মারামারি করে না, কারোর সাথে মারামারি লাগে না। তখনই তে তো একটু চিন্তিত হয়, এই জাঙ্কুকটাকে। তখন তে রোজকে জিজ্ঞেস করে, এই রোজ, তুই কার কথা বলছিস? এখানে জাঙ্কুক কে? এই জাঙ্কুকটা আবার কে রে? তখন রোজ থেকে জাঙ্কুকের উদ্দেশ্য করে বলে, ওই যে ওই দেখ মারামারি করতেছে না সামনে, ওই যে ছেলেটা, ওই ছেলেটাই হচ্ছে জাঙ্কুক। এও আমাদের কোচিংয়ে পড়ে, ক্লাস 10-এ পড়ে। তে তো অবাক, এর ওপর এতক্ষণ দাঁড়ায় দাঁড়াতে ক্রাশ খাচ্ছিল। আর শুনে এ নাকি প্রতিদিন মারামারি করে। তো তে একটু ভয় পায়, কারণ এত রাগী মানুষ কি নাকি বলে ফেলে। আর যেহেতু সিনিয়র, তাহলে তার প্রশ্নই আসে না এর সামনে যাওয়া। তেরও তাড়াহুড়ো করে বাসায় চলে যায়। বাসায় ঢুকতেই তের মা থেকে জিজ্ঞেস করলো, কিরে তে, আজ ক্লাস কেমন হয়েছে? ঠিকঠাক বুঝেছিস সব, নাকি কোনো সমস্যা হয়েছে? তখন তে বলল, না মা, কোনো সমস্যা হয়নি, সব ঠিকঠাকই বুঝেছি, স্যার খুব ভালো পড়ায়। আর জানো মা, আজকে মজার বিষয় কি হয়েছে? আমি ক্লাসে ঢুকেই তো পুরো অবাক। তুমি রোজ, জেনি, মোমো, হেয়ন, ওদের কথা তোমার মনে আছে? তখন এবার বললো হ্যাঁ, যা তোর ছোটবেলায় তো ওদের সাথেই পড়তে, এক ক্লাসে তো তোরা পড়লি। মা জানো, ওরা সেম কোচিং এ পড়ে। এর মাত্র একটু অবাক হয়। ও আচ্ছা, তাই তো বলি তেরানির মুখ থেকে কেন হাসি সরে না, এজন্যই তো প্রথম দিন। কারণ তুই তো সহজে কারোর সাথে মিশিস না, আর মিশলেও তো তোর তার খুঁজেও পাওয়া যাবে না, কারণ তোর মন মতো হইলে তোর তো খুশি শেষ থাকে না। আর এরা তো তোর চাইল্ডহুড ফ্রেন্ড, অবশ্যই এদের সাথে তুই ভালো মতো মিশেছিস। তখন তে বললো যে হ্যাঁ মা, আজকে ক্লাসটা খুবই ভালো ছিল, ওদের সাথে আমি অনেকদিন পর দেখা, তাই না বলো? এখন থেকে ভালোই হবে, একসাথে পড়াশোনা করতে পারবো, আর ওদের সাথে আমি থাকতেও পারবো। তখন তে মা বললো, হ্যাঁ হয়েছে, এবার যারা ফ্রেশ হয় একটু কিছু খেয়ে নে, খেয়ে তারপর পড়তে বস, স্কুলের হোমওয়ার্ক গুলো করে নে। তখন তে বললো, আচ্ছা ঠিক আছে মা, যাই। তো এই কথা বলে তে চলে গেল। তে একটু ফ্রেশ হলো, ফ্রেশ হয়ে তো আয়শা কিছু খাবার খেলো, খাবার খেয়ে পড়তে বসে। পড়ার টেবিলে বসে তার তো আর পড়ার মন বসতেছে না। সে তখনও শুধু জাঙ্কুকের কথাই চিন্তা করতেছে, যে ছেলেটা এত মারামারি কেন করে। ছেলেটা তো দেখতে তো খুব কিউট, হ্যান্ডসামও আছে, তাহলে কেন মারামারি করে? আর ক্লাস 10-এ পড়ে, দেখলে তো বোঝাই যায় না। এত রাগ, বাপরে, এর থেকে একটু দূরে দূরে থাকতে হবে। কিন্তু কি করব, আমি তো ক্রাশ খেয়ে বসে আছি, এত ভাল লাগছে।
বলার মতো না। এই প্রথম তার প্রতি এত বেশি মন টানলো আমার। এভাবেই জাঙ্কুকের কথা ভাবতে ভাবতে তে তার পড়াগুলো শেষ করে ঘুমিয়ে পড়লো। কারণ তে আজকে রাতে খাবে না, যেহেতু সে কোচিং থেকে এসে কিছু হালকা পাতলা খেয়েছে, তো এখন সে আর খাবে না। তের মা আর থেকে জোর করলো না খাওয়ার জন্য। এভাবে পরের দিনও চলে গেল। পরের দিন তে যখন আবার কোচিং এ গেল, তখন আবার জাঙ্কুকের সাথে তের দেখা। তখন তে তো জাঙ্কুককে দেখে উল্টো পায়ে দৌড়। ও যে গেটের পিছনে লুকাইছে, দেখে যে জাঙ্কুক আসতেছে, তাই ও যেই লুকাইছে। তো এর মধ্যে জাঙ্কুক চলে যাওয়ার পর তে যেন একদম ওর প্রাণটা হাতে ফিরে পাইছে। তো ও যে ক্লাসে বসে, তো ওর বান্ধবীরা হাসতেছে ওকে দেখে, কারণ ওর বান্ধবীরা দেখছে ও যে জাঙ্কুককে দেখে দৌড় দিছে। তখন জেনি বলল, কি রে তে, তুই এভাবে দৌড় দিলি কেন? তখন তে বলতেছে, চুপ থাক বান্ধবী, হাসতেছিস কেন তোরা? ভাই আমি কি ভয়টা পাইছি জানিস, ওনাকে দেখতেই আমার ভয় লাগে, কলেজে কাঁপা ওঠে পুরা। তের বান্ধবীরা তো সবাই উচ্চ স্বরে হাসে উঠলো। আরে বোকা, তুই কি পাগল? নাকি ভয় পাওয়ার কিছু নেই, উনি একটু রাগী বেশি, কিন্তু এমনি লোক ভালো আছে, আমাদের কত হেল্প করে জানিস, কোনো কিছু প্রয়োজন হলে উনি আয়না দেয়, উনি আমাদের সাথে ভালো মতোই কথা বলে, কিন্তু ওনার রাগটা একটু বেশি, এই যাতে ভয় পাইস না, দেখবি কোনদিন তোর সাথে কথা হলে তুই নিজেই বুঝতে পারবি। তখন তে বললো, না বাবা আমার দরকার নেই, এই লোকের সাথে আমি কথা বলবো না, আল্লাহ তুমি এই লোকের সামনে আমাকে ভুল করেও পালাইও না। ওরা কথা বলতে বলতে এমন সময় ক্লাসে টিচার চলে আসে, তো ওরা আর কথা বলে না, মন দিয়ে ক্লাস করে। কোচিং শেষে তেরা সবাই ক্লাস থেকে বের হয়ে রাস্তায় এসে দাঁড়ায়, এখন যে যার বাসায় চলে যাবে। এমন সময় মামা বলতেছে যে, এতে ক্লাসে একটু আমার সাথে যাবি? কেন, কোথায় যাবো? তখন মামা বলতেছে যে, আমরা তো একই দিকে থাকি, শুধু রোড আলাদা, ক্লাসটা আমাদের রোড দিয়ে তোদের বাসায় যা। তখন তে বলতেছে, ভাই এখন তো রাত হয়ে গেছে, ওই রোডটা এমনি তো অন্ধকার থাকে, আমার কি যাওয়া ঠিক হবে? তখন মামা বলতেছে, আরে সমস্যা নাকি, আয় তোকে আমি আগাই দিব। তো তে তো আর বুঝি নাই মোমো কেন ওকে ডাকতেছে। তখন তে আর মোমো আগাই গেল। আগাই যাওয়ার পর দেখতেছে যে মোমো একটা ছেলের সাথে কথা বলতেছে। তো তে প্রথমে খেয়াল না করলো, পরবর্তীতে খেয়াল করলো এটা ওই জাংকুক ছেলেটার সাথে আরেকটা ছেলে ছিল, নাম মিনগিও। এই মিনগিও ছেলেটা আর মোমো এরা একসাথে হাত ধরে সামনে হাঁটতেছে। তে তো পুরো অবাক, মোমো একটা ছেলের হাত ধরে হাঁটতেছে। তখন মোমো পিছনে ঘুরে বলতেছে, এটা হচ্ছে আমার বয়ফ্রেন্ড। তে তো আকাশ থেকে পড়লো, কি তোর বয়ফ্রেন্ড প্রেম করিস? ভাই তুই এইটুকু মেয়ে কিভাবে প্রেম করিস? তখন মামা বলতেছে, চুপ থাক, এখন এই জেনারেশনে সবই হয়, তো হচ্ছে আমার বয়ফ্রেন্ড, এ হচ্ছে জাঙ্গুক ভাইয়ের ফ্রেন্ড, তো জাঙ্গুক ভাইকে চিনিস? তখন তে বিয়ে বিয়ে করে বলে, হ্যাঁ ওই শয়তানটা। তখন মামা বলতে, কিছু বললি? তখন তে বললো, না না কিছু বলিনি। তখনই তে দেখলো সামনে জাঙ্গুক দাঁড়ানো, ওর দিকেই তাকায় আছে। তো তে তো পুরো ওর কলেজে হাতে চলে আসছে। তে কিছু না বলে মাথা নিচু করে নেয়, তখন হাঁটতে থাকে। তখন জাংকুক ওর পাশে এসে হাঁটা শুরু করে। মোমো আর মিঙ্গিও সামনে আগায় গেছে, তে আর জাংকুক এখন পাশাপাশি হাঁটতেছে। হঠাৎই জাংকুক তেকে জিজ্ঞেস করে, এই মেয়ে তোমার নাম কি? তে তো পুরো অন্তরাত্মা কেঁপে ওঠে, মানে এই লোকটার নাম জিজ্ঞেস করতেছে, এটা ভয়েস বাবা কি গম্ভীর, এইটুকু ছেলের এত গম্ভীর ভয়েস হয় নাকি? তখন জাঙ্কুক আবার জিজ্ঞেস করে, এই মেয়ে কথা বলো না কেন, জিজ্ঞেস করতেছি না তোমার নাম কি? তখন তে একটু ভয়ে ভয়ে বলে, জি আমার নাম তে তে তে। তখন জাঙ্কুক একটু বিরক্ত হয়, এই মেয়ে তুমি তোতলাচ্ছ কেন, তোতলা নাকি তুমি, ঠিক করে কথা বলো। তখন তে বলে, জি আমার নাম তে। তে এটা কেমন নাম, তোমার কোনো ফুল নেম নেই? তখন বলছে, জি আমার নাম কিম তেও। তখন জাঙ্কুক বললো, তো এইটা বলতে এত কাহিনী করার কি আছে, ঠিক মতো বললে হয়। তোতলাও কেন, আমি কি বাঘ না ভালুক যে আমাকে দেখে ভয় পাইতেছো? আমি মানুষ, তোকে দেখে না, তুমি আমাকে দেখে ভয় পাইতেছো কেন? তখন তে তো আরো ভয় পেয়ে যায়, এই লোকটা এইভাবে কেন তার সাথে কথা বলতেছে। তখন তে বলে, জি না ভাইয়া আমি আপনাকে দেখে ভয় পাইতেছি না। তখন জাঙ্কুক গায়ে এক ধমক, চাপ, তোমার তো সাহস কম না, তুমি আমাকে ভাইয়া বলে ডাকো, আমার কোনো বন্টনের দরকার নেই, তুমি আমাকে ভাই বলে ডাকো কোন সাহসে? তে এবার কেঁদে দেয়। তে কান্না করতে করতে বলতেছে যে, আমি সরি ভাইয়া, আপনি আমার সাথে এভাবে কেন কথা বলতেছেন? তখন জাঙ্কুক দেয় আরেক ধমক, আরে মেয়ে তুমি আমাকে ভাই কেন ডাকতেছো? তে এবার বেশ বিরক্ত হয়, আরে এর মধ্যে একটা দাঙ্গা ছেলেকে ভাই বলবো না তো কি বলবো,
একে তো সিনিয়র, এখন যদি ভাই না বলি তখন তো আবার রাগ করবো যে সিনিয়রদের সম্মান করতে জানো না। আজব ছেলে তো। জাংকুক এবার বেশ বিরক্ত। সে এবার বলল, এই মেয়ে, তুমি এভাবে বিড়বিড় করে কি বলতেছ? তখন তে বলে, না না না, মানে কিছু বলছি না আমি, আসলে আপনাকে আর ভাইয়া বলবো না, সরি। তখন জাংকুক হালকা একটু মুচকি হাসে আর বলে, হ্যাঁ মনে থাকে যাতে, নেক্সট টাইম আমাকে আর ভাইয়া বলে ডাকবা না। এই কথা বলে তারা আবার হাঁটা শুরু করে। হাঁটতে হাঁটতে তারা মামাদের বাসার সামনে পৌঁছেছে। মামাকে বাসায় পৌঁছে দিয়ে এবার জাংকুক দেখে বলে, এই মেয়ে, তোমার বাসা কোথায় আমাকে বলো। একটু ভয় ভয় বলে, ভাইয়া সামনের গলিতে। তখন জাংকুক বলে, ঠিক আছে চলো, এখন রাত অনেক হয়ে গেছে, এই রোডটা পুরো নির্জন, তোমাকে আমি আগায় দিয়ে আসি, আর নেক্সট টাইম এইভাবে একা একা আসবা না। তখন তে একটু ভয় ভয় বলে, আসলে আমি তো আসতে চাই নাই, মামা আমাকে বললো যে ওর সাথে একটু আসার জন্য। তখন জাকুব বললো, সে যাই বলুক, কোনো দরকার নেই এভাবে একা একা আসার। তখন ওরা হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে তেদের বাসার সামনে এসে জাকুব বললো, ঠিক আছে যাও, সাবধানে বাসায় যাও, আর নেক্সট টাইম যাতে না দেখি এভাবে বাইরে ঘোরাফেরা করতে। তখন তে একটা মুখ ভিঞ্চি দিয়ে বাসার ভিতরে চলে গেল। জাকুব এবার বললো, যা বাবা, এ কেমন আজব মেয়ে। বলতে বলতে ও নিজের বাসার উদ্দেশ্যে চলে গেল। চলো এবার জাংকুকের পরিচয়টা দেওয়া যাক। জাংকুক পুরো নাম জিওন জাংকুক, বড়লোক বাপের সন্তান। তার আরো ছোট দুটো ভাই আছে, মেজো ভাই জেহন আর ছোট ভাই ফেলিক্স। জাংকুক তার মা আর ছোট দুই ভাই নিয়ে এখানেই থাকে, আর তার বাবা কুয়েটে থাকে। কুয়েটে তাদের বিজনেস আছে, সেখানে তার বাবা তাদের বিজনেস দেখাশোনা করে। জাংকুক এখন ক্লাস 10-এ পড়ে। শুধু লেখাপড়া নামেই করে, কাজে কখনোই করে না। ও লেখাপড়ার প্রতি ওর কোনো মন নেই, তাও বাবার ভয়ে লেখাপড়া করে। তেদের কোচিং এ ও কোচিং করে, সেই সুবাদেই তেদের সাথে তার পরিচয়। জাংকুক একটু রাগী আর একটু বাউন্ডুলে টাইপের। শূন্য ছাড়া জীবন, নিজের মর্জির মালিক, যখন যা ইচ্ছে হয় তাই করে, যখন যা ইচ্ছে হয় বলে দেয়। সামনে মানুষটা বড় না ছোট তার তোয়াক্কা করে না, যা মুখে এসে বলে দেয়। তার জন্য সবাই তাকে বেয়াদব বলেই চেনে। এই তো দের কথা ভাবতে ভাবতে জাংকুকের নিজের বাসা পৌঁছে গেল। আসলে জাংকুক যখন প্রথম থেকে মামার সাথে দেখে, তখনই তার চোখ আটকে যায় তের উপর। তের ওই হাসি, তার সেই চোখ, এগুলোর বাইরে পড়ে যায়। জাংকুক জানে না এটাকে কি বলে, লাভ এট ফার্স্ট সাইট বলে কিনা, কিন্তু তেকে দেখার পর তার বুকের ভেতর এক ঝড় শুরু হয়। তার মন বলে, এই মেয়েটা তোর জন্য, তোর এই মেয়েটাকে পটাতেই হবে। ধরে নে এটা তোর লাভ এট ফার্স্ট সাইট, তোর প্রথম ভালোবাসা। তাই তো জাংকুক তের ভাইয়া বলাতে এত রেগে গেল। তের কথা ভাবতে ভাবতে জাংকুক নিজের বাড়ির ভেতর প্রবেশ করে। বাড়িতে ঢুকতেই তার মা তাকে রাগারাগি শুরু করে দেয়, কারণ এখন অনেক রাত হয়ে গেছে। জাংকুক থেকে বাসায় পৌঁছে দিয়ে বন্ধুদের সাথে আড্ডা দিতে যায়, আড্ডা দিয়ে বাড়ি ফেরে। তখন জাংকুকের মা জাংকুককে বলে, কি ব্যাপার জানতো, কত রাত হয়ে গেছে, তুমি এখন কেন বাসায় আসছো? কয়টা বাজে দেখছো? কোনো ভদ্রঘরের ছেলেরা এত রাতে বাইরে থাকে? তখন জাংকুক বলে, উফ মা, তুমি চিৎকার করো না তো, প্রতিদিন তোমার এই ঘ্যান ঘ্যান আমার ভালো লাগে না। আমি তো ঠিক সময় আসি, একটু না হয় মাঝে মাঝে লেট হয়েই যায়, তো কি হয়েছে একটু লেট হইলে? তুমি যদি আর একদিন এরকম লেট করো তাহলে তোমার বাবার কাছে আমি বিচার দিতে বাধ্য হবো। সো বি কেয়ারফুল। এভাবে জাংকুককে বকতে বকতে জাংকুকের মা চলে যায় জাংকুকের জন্য খাবার গরম করতে। এদিকে জাংকুক রুমে ঢুকে ফ্রেশ হতে চলে যায়। ঝর্ণার পানি ছেড়ে দিয়ে ঝর্ণার নিচে দাঁড়ায়। গোসল করতে করতে ও তের কথাই ভাবতে থাকে, মেয়েটা এত কিউট কেন, একদম নাদুস নাদুস, এত কিউট। এরকম মেয়ে আগে কখনো দেখিনি, হয়তো বা দেখেছি, ওরকম নজর দেয়নি, কিন্তু এরা আমার নজরে লাগছে। এরা যে করে হোক আমার নিজের করতেই হবে। এভাবে ভাবতে ভাবতে ওর গোসল শেষ করে বের হয়ে আসে। টি শার্ট আর হাফ প্যান্ট পরে ও চলে যায় খাবার খেতে। বাড়িতে থাকলে সাধারণত ও শর্টস প্যান্ট গুলাই পরে। তো ওর মা ওকে বলে যে ওঠার বাড়িতে কোনো মানুষজন আসতে তোকে যদি এভাবে দেখে তখন কি বলবে? তখন জাংকুক বলে, যা বলার বলুক, সেটা আমার দেখার বিষয় না, তুমি আমাকে খাবার দাও তো। একথা বলে জাংকুক খাবার খেতে বসে পড়ে। খাওয়াতে শেষ করে ঘুমাতে চলে যায়। শুয়ে শুয়ে গড়াগড়ি করে
কিন্তু ওর ঘুম আসে না, তোর চিন্তায় ওর মাথায় বারবার ঘুরতে থাকে। তখন সে মেনগিওকে ফোন দেয়, মেনগিওকে ফোন দিয়ে বলে, হ্যালো দোস্ত। তখন মেনগিও বলে, কিরে বেটা, তুই এত রাতে কল কেন দিছিস? তখন জাঙ্কুক বলে, আজকে মোমোর সাথে যে মেয়েটা ছিল না, কি যেন নাম, এ। মেনগিও বলে, হ্যাঁ চিনি তো, ওর তো নতুন জয়েন হলো আমাদের কোচিং এ। তখন বলে যে, হ্যাঁ তো ওর সম্পর্কে আমাকে একটু কিছু বলতে পারবি? তখন মেনগু বলে, আমি তো তেমন কিছু জানি না, শুধু জানি মোমোর ফ্রেন্ড। আচ্ছা কালকে আমি মোমোকে জিজ্ঞেস করবো, জিজ্ঞেস করে তোকে জানাবো। তখন জাঙ্কুক বলে, থ্যাঙ্কস, ওর থেকে জেনে আমাকে একটু জানাইস। তখন মেনগু বলে, কিরে শালা, এখানে তো কাহিনী ভিন্ন, তুই কি মেয়েটার প্রেমে টেমে পড়লি নাকি? তখন জাঙ্কুক দেয় ধমক, হাপ বেটা, কি করছে বললো? কোনো প্রেম টেম নাই, এমনি জিজ্ঞেস করার ছিল। তোর যেটা বলছি তুই সেটা করিস, এখন রাখলাম, বাই। কথা বলে জাঙ্কুক কল কেটে দিল। পরের দিন সকালবেলা তে স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে, আমার সময় তের মা। শোন, আজকে একটু তাড়াতাড়ি বাসায় আসিস। তখন তে বললো, কেন মা? তখন তের মা বলে, তুই যে স্কুল ছুটির পর দাঁড়া দাঁড়া ফুচকা খাস, তোর ভ্যান আঙ্কেল আমার কাছে বিচার দিছে, বাকি আরো স্টুডেন্ট আছে, ওদেরকে তো বাসায় পৌঁছে দিতে হয় তাই না? এজন্য তোকে আমি ভালো ভালো বলতেছি, তুই তাড়াতাড়ি বাসায় আসবি। তখন তে একটু মুখটা বোতা করে বলে, ঠিক আছে আসবো। কথা বলে তে স্কুলের জন্য বেরিয়ে যায়। স্কুলে যাওয়ার জন্য বের হয়ে আসার সামনে আসতেই দেখে জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তখন ওই তো জাঙ্কুককে দেখে অবাকই হয় যে এত সকালবেলা জাঙ্কুক কেন এখানে দাঁড়িয়ে আছে। তখন তে কিছু না বলে তাড়াতাড়ি ম্যানেজ করে চলে যায় স্কুলে। তো তে স্কুলে চলে যাওয়ার পর জাঙ্কুক হাঁটা ধরে নিজের বাসার উদ্দেশ্যে। মূলত জাঙ্কুক সকালবেলা উঠে আসছিল তেকে দেখার জন্য, কারণ সে শুনেছে তে গার্লস স্কুলে পড়ে। তের সকাল 6টায় ওই স্কুলের জন্য বের হয়, এজন্য জাঙ্কুক ওকে দেখতে আসছিল। তো স্কুলে যাওয়ার পর তে হঠাৎ করে একটা মেয়ের সাথে ধাক্কা খায়, ধাক্কা খেয়ে ও পড়ে যায়। মূলত তে তাড়াহুড়ো করে ক্লাসরুমে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল, মেয়েটাও দৌড়াচ্ছিল। তখন দুজনেই ধাক্কা লেগে পড়ে যায়। তখন মেয়েটা থেকে টেনে উঠে বলে, সরি সরি, তুমি কি ব্যথা পেয়েছো? না ইটস ওকে, আমি ব্যথা পাইনি, বাট তুমি এভাবে দৌড়াচ্ছিলে কেন? তখন মেয়েটা বলে যে, আমি তো ক্লাসরুমে যাওয়ার জন্য এভাবে দৌড়াচ্ছিলাম, আসলে লেট হয়ে গেছে। তখন তে জিজ্ঞেস করে কোন ক্লাসে পড়ে। তখন মেয়েটা বললো যে, আমি ক্লাস 7 এ পড়ি। তখন তে একটু অবাক হয়, তুমি 7 এ পড়ো, কোন সেকশন? তখন মেয়েটা বলে যে, আমি ডি সেকশনে আছি। তখন তে বলে, আরে আমরা তো সেম ক্লাসে, চলো আমরা একসাথে যাই। তার আগে আমরা একটু পরিচয় হয়ে নিই। হাই, আমি কিম তেয়ং, তুমি? তখন মেয়েটা বলে যে, আমার নাম ন্যান্সি। তে বললো, ও সুন্দর নাম, চল আজকে থেকে আমরা ফ্রেন্ডস। তখন মেয়েটা বলে, ওকে, আমরা আজকে থেকে ফ্রেন্ডস। তারপর দুজনে একসাথে ক্লাসে চলে যায়। তো এভাবে ক্লাস শেষে তারা টিফিন টাইমে টিফিন করার জন্য ক্যান্টিনে যায়। ক্যান্টিনে যাওয়ার পর তারা পরিচয় আরেকটু ক্লিয়ার ভাবে হওয়ার জন্য তে মেয়েটাকে জিজ্ঞেস করেন, আচ্ছা ন্যান্সি, তোমার বাসা কোথায়? তখন ন্যান্সি বলে, আগে তুমি বলো তোমার বাসা কোথায়। তখন তে তার বাসার অ্যাড্রেস বলে। বলার পরে ন্যান্সি বলে, আমি তোমাদের আশেপাশে এলাকাতেই থাকি, কিন্তু একটু দূরে। তো এভাবে ওরা কথা বলতে বলতে টিফিন টাইম শেষ হয়ে যায়। তারপর ওরা ক্লাসে চলে যায়, ক্লাস শেষে দুজনেই বেরিয়ে আসে, একসাথে ফুচকা খায়, তারপর যে যার বাসায় চলে যায়। বিকেলেতে কোচিং এ যায়। কোচিং এ যাওয়ার পর আজকে দেখে যে স্যার যে সাবজেক্টটা পড়াবে সেটার সাথে ক্লাস 10 এরও একটা সাবজেক্ট মিল আছে। তখন স্যার ক্লাসে স্টুডেন্ট কম থাকায় 10 এর স্টুডেন্টদের 7 এর ক্লাসে নিয়ে আসে, কারণ স্যারের আজকে একটু তাড়া আছে, স্যার আজকে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিবে। এজন্য দুইটা ক্লাস একসাথেই করে কিছু সাবজেক্ট নিয়ে আলোচনা করার জন্য। তখন জাঙ্কুকরা আসে। তে তো জাঙ্কুককে দেখে ভয় ভয় শেষ। আর দুর্ভাগ্যবশত জাঙ্কুক ঠিক এর পেছনের সিটটাতে যেয়ে বসে। তে তো ভয় শেষ। এবার স্যার পড়া জিজ্ঞেস করতেছে, তা অনেকেই পড়া পারে নাই। তো তে ভাবছিল যে ও এতটা নার্ভাস ছিল, পড়া পারবেই না। তো ভয়ে ভয়ে স্যারের সব কোশ্চেনের অ্যান্সারও দেয়। ভাগ্যক্রমে ও সবগুলোই পারে। তো স্যারও কি আর বকাঝকা করে না। তো জাঙ্কুক একটু ইমপ্রেস হয় ওর প্রতি, যে পড়াশোনা তো মেয়েটা খুব ভালো। তো এভাবেই ওদের দিন কাটতে থাকে। প্রতিদিন স্কুলে যাওয়া, কোচিং এ যাওয়া, বাসায় পড়াই করা, জাঙ্কুকের মুখোমুখি হওয়া। জাঙ্কুক বেশ ওকে বেশ সময় ধরেই ফলো করে জাঙ্কুক। তখন এই বিষয়টা তেমন একটা পাত্তা না দিলেও ইদানিং তে বিষয়টা খুব খেয়াল করতেছে। জাঙ্কুক ওকে ফলো করে, স্কুলে ওইখানে যায়, কোচিং এ তো আছে, আবার বাসা পর্যন্ত আগায় দিয়ে যায়। তো এভাবেই সময় যেতে থাকে। তো যাতে যেতে একটা সময় তেও জাঙ্কুকের প্রতি অনেক দুর্বল হয়ে যায়।
কারণ তে তো আগে থেকে জাঙ্কুককে পছন্দ করতো। তারপর আসে সেই কাঙ্ক্ষিত দিন, ডিসেম্বরের 1 তারিখ। জাঙ্কুক ওই দিন হঠাৎই খুব সুন্দর একদম ড্যাশিং একটা লুক নিয়ে কোচিং এ আসে। সবাই তোর অনেক প্রশংসা করতেছে যে আজকে হঠাৎ কি মনে করে এত ড্যাশিং একটা লুক নিয়েও কোচিং এ আসলো। তো এইভাবেই ক্লাস চলতে থাকে। ক্লাস শেষে জাঙ্কুক আগে আগে বের হয়ে যায়। আগে আগে বের হয়ে তার ক্লাস থেকে দেখে যে জাঙ্কুকদের ক্লাস থেকে জাঙ্কুক আগে আগে বের হয়ে যেতেছে। তো তে তেমন একটা পাত্তা দেয় না। তারপর তের ফ্রেন্ড মমো আর জেনি এসে দেখে বলে, আজকে তুই চল আমাদের সাথে। তখন তে বলে যে কোথায় যাব। তখন তে বলে যে আমি যেতে পারবো না। তো জেনি বলে যে না তুই চল, একটু চল, কিছু হবে না, একটু সময়ের জন্য চল। তো তারা মোমোদের বাসায় যাওয়ার রোডে হাঁটতে থাকে। তারা তিনজন একসাথে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছে যায় মোমোদের বাসার রোডে। তো ওই গলিটা যেহেতু একটু নির্জন টাইপ, তো এজন্য ওদের সুবিধাই হয়। তো হঠাৎ করেই জাঙ্কুক সামনে দিয়ে চলে আসেন। তে একটু ভয় পেয়ে যায়, হঠাৎ করে জাঙ্কুক কেন সামনে চলে আসলো। তো তে একটু আমতা আমতা করে বলে, জি আপনি কিছু বলবেন, হঠাৎ সামনে কেন আসলেন? তখন জাঙ্কুক জেনি আর মোমোকে ইশারা দিয়ে সরে যাওয়ার জন্য। তো ওরা দুজন একটু সরে দাঁড়ায়। তো তে দূরে দেখতে পারে যে জাঙ্কুকের আরো কিছু ফ্রেন্ড দাঁড়ায় আছে। ওখানে মেনগেও আছে, সাথে আরেকটা ফ্রেন্ড আছে যার নাম সুগা। তের সুগাকে কেন জানি খুব চেনা চেনা লাগতেছে। তো তে ওরকম পাত্তা না দিয়ে জাঙ্কুকের দিকে তাকায়। দেখে জাঙ্কুক গাছটা অনেক সুন্দর লাগতেছে। তে তো মনে মনে খুব প্রশংসা করতেছে জাঙ্কুকের। আজকে জাঙ্কুক এত সুন্দর করে কেন সাজা আসছে। তো হঠাৎ করেই জাঙ্কুকের সামনে হাঁটু মরে বসে পড়ে। তো তে একটু ভয়ে একটু পিছিয়ে যায়। তখন জাঙ্কুকের সামনে হাঁটু মরে বসে বলে, দেখো মেয়ে, আমি জানি না কিভাবে প্রপোজ করতে হয়, কিন্তু তোমার আমার ভালো লাগছে। মানে আমার নিজের গার্লফ্রেন্ড বানাইতে চাই। আমি চাই তুমি শুধু আমার হয়ে থাকো। আমি তোমাকে ভালোবাসি। এটাকে লাভ এট ফার্স্ট সাইট বলে কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে ভালোবাসি। আমি চাই তুমি আমাকে একসেপ্ট করার। একসেপ্ট যদি না করো, থাপড়ে তোমাকে একসেপ্ট করাইতে বাধ্য করবো। তে তো পুরো অবাক, এটা প্রপোজাল ছিল না থ্রেড ছিল। তে একটু ভয় ভয় বলে যে আসলে আমি বুঝতেছি না কি বলা উচিত। আমি আপনাকে কালকে জানাবো। তখন জাঙ্কুক বলে, ঠিক আছে যাও, তোমাকে আমি আজকে রাতটুকু সময় দিলাম, কালকে দিনটুকু সময় দিলাম। কালকে ঠিক কোচিং এর শেষে তুমি আমাকে উত্তর দেবে। অ্যান্সার যদি না হয় তাহলে মেয়ে তোমার খুব খারাপ অবস্থা হবে। তে তো ভয়ে একদম শেষ। তখন তো বলছে আচ্ছা ঠিক ঠিক আছে, আমি তাহলে এখন পাশে যাই। তখন জাঙ্কুক বলে, ঠিক আছে যাও, আমি আগাই দিয়ে আসবো। এমন টাইমে তে হঠাৎ করে পেছন থেকে কি যেন চোখ ধরে। তে একটু ভয় পেয়ে যায়। কিন্তু তে আমতা আমতা করে বলে, কে আমার চোখ ধরলো? কে কে সামনে আসো। তখন মেয়েটা এর সামনে আসে। তে তো পুরো অবাক। জিমিন। তে তো পুরো খুশিতে জিমিনকে জাপটে ধরে। তখন জিমিন বলে, কিরে বেয়াদব শালী, তুই এখানে কি করিস? তো বলে, আমি বেয়াদব? তুই বেয়াদব? তুই এখানে কি করছিস? এতদিন পর তুই কই থেকে আসলি? তোর তো আমার কথা একটু মনে পড়ে না। বেয়াদব কোথাকার। কবে তুই গেছিস? একবারও কি আমার কথা তোর মনে পড়েনি? তখন জিমিন বলে, আরে ভাই বলছে থাম থাম, আগে এত জোগাড় করিস না। আসলে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে এখানে আসছি। ওই যে দেখ সুগা, তুই তোকে চিনিস? তখন জিমিন একটু ভালো মতো খেয়াল করে দেখে, আরে হ্যাঁ ওটা সুগা ভাইয়া না, আমি তো চিনি সুগা ভাইয়াকে। এজন্যই তো তখন থেকে বলতেছি ভাইয়া তোমার কেমন যেন চেনা চেনা লাগতেছে। তখন জিমিন বলে, তো তুই এখানে কি করিস? হ্যাঁ আরে জাঙ্কুক ভাই। তখন জাঙ্কুক বলে, আরে জিমিন কেমন আছো? তখন জিমিন বলে, হ্যাঁ তো ভালো, আপনি এখানে? কতদিন পর আপনার সাথে দেখা। তখন জাঙ্কুক বলে, হ্যাঁ অনেকদিনই তোমার সাথে দেখা হয় না। আর এটা হচ্ছে, এটা কি তোমার ফ্রেন্ড? তখন জিমিন বলে, হ্যাঁ ওটা আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বাচপন কা প্যার। তখন জাঙ্কুক বলে যে ও আচ্ছা, আসলে আমি তোমার ফ্রেন্ডকে পছন্দ করি। প্রপোজাল দিয়েছি কিন্তু তোমার ফ্রেন্ড একসেপ্ট করতেছে না, সময় চাইছে, তাই তাকে সময় দিলাম। তখন জিমিন বলছে, আরে বাপরে এত কিছু হয়ে গেল আর আমি জানি না। তো তে তুই কি উত্তর দিবি? তখন তে একটু আস্তে করে বলে, আমি একটু সময় চেয়েছি। তখন জিমিন বলে, আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, এটা তোদের পার্সোনাল ব্যাপার, চল এবার বাসায় যাওয়া যায়। আমি তোর সাথে আজকে আমি থাকবো। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে চল যাই। তো জিমিন একটা একসাথে হাঁটা ধরে। সুগার থেকে বিদায় নিয়ে ওরা হাঁটা ধরে। জাঙ্কুক পিছে পিছে আসে থেকে বাসা পর্যন্ত দিয়ে যাওয়ার জন্য। জাঙ্কুকে এরকম কেয়ারিং দেখে জিমিন তো পুরো একদম টেকে পচাইতে পচাইতে শেষ। জি। তখন তে বলে, জিমিন তুই চুপ করবি? ভালো লাগে না কিন্তু এইসব, তুই আমাকে কেন এভাবে বলতেছিস?
তখন জিমিন বলে আচ্ছা থাক রাগিস না, আর বলবো না, চল বাসায়। এভাবে ওরা তেদের বাসায় চলে যায়। তেদের বাসায় ঢুকতে এদের মা তো অবাক জিমিনকে দেখে, আরে জিমিন মা তুমি কখন এলে? তখন জিমিন বলে কেমন আছেন আন্টি? তখন তের আম্মু বলে এই তো ভালো। তখন জিমিন বলে আমি আজকে আসছি আন্টি। তখন তের আম্মু বলে তুমি তো ভুলেই গেছো আমাদের, আসলে তো না আমাদের। তখন জিমিন বলে না আন্টি ভুলি না, আপনাদেরকে ভোলা যায়। তখন তে বললাম অনেক কথা হয়েছে, এবার চল আমার রুমে চল, ফ্রেশ হয়ে তারপর আমরা কিছু খাবার খেয়ে নিব। তারপর ওরা ওদের রুমে চলে যায়। দুজনে ফ্রেশ হয়ে ঠিকঠাক কিছু খাবার খেয়ে দুজনে পড়ার টেবিলে বসে। পড়ার টেবিলে বসে জিমিনদের কাছে জানতে চায় জাঙ্কুকের সাথে কিভাবে পড়েছে। তখন তে জিমিনকে সবটা খুলে বলে কিভাবে ওদের দেখা, কিভাবে জাঙ্কুক ওকে প্রপোজ করলো। তারপর জিমিন বললো যে ভাইয়া একটু রাগী কিন্তু ছেলেটা ভালো, তুই চাইলে ওনাকে একসেপ্ট করতে পারিস, ওনার সাথে রিলেশনে যেতে পারিস। তখন তে বললো আমাকে একটু ভাবতে দে, আমি একটু ভাবি তারপর জানাবো। তো এইভাবে রাত্রে ওরা ঘুমিয়ে পড়লো। রাত্রে এভাবে কেটে গেল। তো সকালে তে রোজকার মতো স্কুলে গেল। স্কুল থেকে এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বিকালে ঘুমানো। আজকে ওর কোচিং এ যেতে অনেক লেট হয়ে গেছে, তো তাড়াহুড়ো করে কোচিং এ চলে গেছে। তাহলে কোচিং এ যাওয়ার পর দেখে ক্লাস শুরু হয়ে গেছে, তো স্যার ওকে কিছু বলেনি, ঢুকতে দিছে। ক্লাস শেষ করে ওরা বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর তে মামুকে বলে মামু আজকে আমি তোর সাথে যাবো না রে, আমি আমাদের এই পাশে রোড দিয়ে চলে যাই, গলি দিয়ে চলে গেলে তাড়াতাড়ি আমি সব জায়গায় চলে যেতে পারবো। তখন মামা একটু ভয়ে ভয়ে বলে বোন তুই যদি আজকে আমার লগে না যাস জাঙ্কুক ভাই আমাকে মারিয়ে ফেলবে। তখন তে বলে আচ্ছা ও তোকে মারবে কেন, আর মেনকে ভাই আছে না, তোকে মারলে ভাইয়া কি কিছু বলবে না তার গার্লফ্রেন্ডের গায়ে হাত দিলে? তখন মামা বলে আরে গাধি এটা তো কথার কথা, তুই চল তোরে ভাইয়া বলছে না আজকে অ্যান্সার দিতে, কিছু তো বলবি, এভাবে ইগনোর করা ঠিক হবে না, সিনিয়র মানুষ বলে কথা। তখন তে আর উপায় না পেয়ে মামার সাথে হাঁটা ধরে। তো মামাদের বাসার গলিতে আসার পর জাঙ্কুক থেকে বলে বলো তোমার অ্যান্সার কি? তে তো চুপ করে দাঁড়ায় আছে, কিছুই বলে না। এইভাবে 5 মিনিট 10 মিনিট করে প্রায় আধা ঘন্টা পার হয়ে যায়। তে তবুও কিছু বলে না। তখন জাঙ্কুক ওকে একটু সহজ করার জন্য বলে আচ্ছা ঠিক আছে, তুমি এত ঘাবড়িও না, তোমার অ্যান্সার যাই হোক আমি তাই মেনে নেবো, যাও তোমার উপর কোনো জোর নেই, তুমি আমাকে অ্যান্সার দাও, হ্যাঁ না কিছু তো বলবে। তাও তো চুপ করে আছে। তখন জাঙ্কুক বললো ঠিক আছে তুমি যদি মুখে বলতে না চাও তাহলে তোমাকে আমি বলি, তুমি যদি তোমার অ্যান্সার যদি হ্যাঁ হয় তাহলে তুমি এখন আমাকে জড়ায় ধরবে, আর তোমার অ্যান্সার যদি না হয় তাহলে তুমি সোজা হাঁটা ধরবে তোমার বাসার রোডের দিকে। তুমি যদি সোজা হাইটে চলে যাও তোমাকে আমি আর বাধা দিব না। তুমি যদি আমাকে জড়ায় ধরো তাহলে আর কখনো তুমি আমাকে ছাড়তে পারবে না, আমার হয়ে তোমার থাকতে হবে। তখন তে একটু ভাবে, এখন তে তো মনে মনে তো একসেপ্ট করেই নিছে, যেহেতু শুরুতেই ওই ক্রাশ খেয়েছে। তো এখন এটা একটা লজ্জার বিষয় না, ও কিভাবে জড়ায় ধরবে। তো তে একটু চুপ থেকে আস্তে আস্তে করে জাঙ্কুককে জড়ায় ধরে। তো জাঙ্কুক তো মহা খুশি আর একটু মুচকি হাসে, কারণ ওর বোন বলতেছিল যে তে একসেপ্ট করবে। তো তে যখন হালকা করে জড়ায় ধরে তো জাঙ্কুক ওকে টাইট করে জড়ায় ধরে। জড়ায় ধরে কপালে একটা চুমু খায়। তে তো লজ্জায় শেষ, ভাই এইটুকু ছেলে এত কিছু কিভাবে জানে, আর তে নিজেও একদম ভয়ে কাঁপাকাঁপি শুরু করে দিছে। তো জাঙ্কুক তো এইভাবে কাঁপাকাঁপি দেখে ওকে ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওকে একটু ইজি হইতে বলে। তো পাশে ওর ফ্রেন্ডরা, জাঙ্কুকের ফ্রেন্ডরা ওরা হাততালি দিতেছে যে ফাইনালি ওরা আজকে থেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। আর এখানে তের ফ্রেন্ডদেরও হাত আছে, কারণ তের ফ্রেন্ডরা সব সময় তের কানের কাছে জাঙ্কুকের নামে প্রশংসা করবে, থেকে বুঝাবে, থেকে এক প্রকার ফোর্স করছে একসেপ্ট করার জন্য। তো তে আর কি, তে যেহেতু শুরুতেই ক্রাশ করেছে, কিশোরী বয়সের প্রথম প্রেম, প্রথম ভালো লাগা, এটা কি ভালো লাগা বলে না ভালোবাসা বলে তে জানে না, তবু মনের ভিতর শুধু জাঙ্কুকেরই ও জায়গা দিছে। তো এভাবেই ওদের প্রেম শুরু হয়। সময় তো আর কারোর জন্য থেমে থাকে না, এভাবে সময় গড়াতে থাকে, দিন যায় মাস যায়, ওদের সম্পর্ক আরো গভীর হয়। এভাবেই দুজন স্কুলে যায়, কোচিং এ যায়, একসাথে ঘুরতে যায়, কোচিং শেষে একসাথে হাঁটে, ফুচকা খায়। তো এভাবেই 9টা মাস কেটে যায়। 9 মাস পর হঠাৎ একদিন তের নানা ভাই মারা যায়। তো এদের সংসারে তখন আরো করুণ অবস্থা নেমে আসে, কারণ তেদের নানা ভাই ছিল এদের ঢাল ভরসা। তে ওই সময়টা খুব ভাঙা পড়ে। তখন জাঙ্কুক থেকে বোঝায় দেখো তে, চিন্তা করো না, আমি তো আছি, আমরা একসাথে থাকলে আমরা সব সমস্যার সমাধান করতে পারবো। আমরা যখন বড় হব
তখন আমরা আমাদের ফ্যামিলি ঢাল হয়ে দাঁড়াবো। এখন হয়তো তারা একটু কষ্ট করবে। তখন তে বলে, তোমার তো কষ্ট করা লাগে না জানতো, তুমি তোমার বড়লোক বাবার সন্তান, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলিতে যে ক্রাইসিস চলে তাকে তুমি বুঝবে। তখন জাঙ্কুক একটু রেগে যায়। তখন থেকে বলেন যে, আমি কেন বুঝবো না, আজব, এটা কেমন কথা বললে তুমি? আমি বড়লোক হতে পারি, আর টাকা তো আর আমার না, আমার বাবার। আমি তো এখনো কামাই করি না, তো আমি এখনো বেকার, আমি এখনো স্টুডেন্ট, যেহেতু আমি যদি কোনো কাজ করি না, তো আমাকে তুমি মধ্যবিত্ত হিসেবেই ধরে নাও। তো এইভাবে ওদের সময় গড়াতে থাকে, ওদের প্রেম আরো জমে ওঠে। বেস্ট কাপলের নাম পায় ওরা, ওদের সম্পর্কে সবাই জানে। সবাই ওদের বলে যে ওদের কাপলটা খুব সুন্দর, জাঙ্কুকের এত কেয়ার, এত ভালোবাসা, এত সুন্দরী দেখে বাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডরা ওরা প্রায় ঝগড়ায় লেগে যায়। ওদের গার্লফ্রেন্ডরা ওদেরকে বলে যে জাঙ্কুক দেখো কিছু শিখো, দেখো পেয়েকে কিভাবে ভালোবাসে, কিভাবে যত্ন করে। তে একদিন কথা না বলে জাঙ্কুক প্রায় পাগলের মতো হয়ে যায়। একবেলা দেখা না করলে পরের বেলা এসে পা ধরে বসে থাকে, কান্না করে, কেন তে তার সাথে কথা বলতেছে না। তো এত ভালোবাসা পায়, তে তো শুকরিয়া করতে করতে শেষ আল্লাহর কাছে, যে আল্লাহ এত ভালো একজন মানুষ, এত ভালোবাসার একজন মানুষ তাকে দিছে। তো এমনই একদিন ওদের কোচিং এর টিচারের জন্মদিন। তো ওরা সবাই মিলে প্ল্যান করতেছে যে স্যারকে কিছু সারপ্রাইজ দেওয়া যাক। তো এভাবে ওরা প্ল্যান করে। তো পরের দিন স্যারের জন্মদিন, তো সবার মতো সবাই চলে আসে। তো আজকে খুব সুন্দর একটা গ্রাউন্ড পরে, মাথায় হিজাব পরে, দেখে এত সুন্দর লাগতেছিল। জাঙ্কুক তো এক দেখায় ও একদম ফিদা হয়ে গেছে, মানে ওর চোখের পলকে পড়তেছে না তের উপর থেকে। একটা মেয়েকে এত সুন্দর কিভাবে লাগে। জাঙ্কুক তো প্রায় বুকে হাত দিয়ে দাঁড়ায় আছে, ওর ফ্রেন্ডরা ওকে নিয়ে মজা করতেছে। তো জাঙ্কুকের সেদিকে কোনো ধ্যান জ্ঞান নেই, ও তো শুধু তেকে দেখতেই ব্যস্ত। তো অন্য একটা ক্লাসরুমে জাঙ্কুক বসে থাকে, আর মেনডিওকে পাঠায় তেকে ডাইকা আনার জন্য। তো মেনডিও যায় তেকে ডাইকা আনে। ডাইকা আনার পর জাঙ্কুক বলে যে তুমি এদিকে আসো। তো খালি একটা ক্লাসরুম, একটা ছেলে, তে একটু ভয় পায়, তাও ভয় ভয়ে যায় ক্লাসে, যেহেতু এখানে জাঙ্কুকের ফ্রেন্ডরা আছে, তের ফ্রেন্ডরাও নাই। ওই ক্লাসরুমে দাঁড়ায় ও একটু ভয়ই পায়। তখন জাঙ্কুক ওকে একা এখানে কেন ডাকলো। তো জাঙ্কুক ওর কাছে যে বলে, ভয় পেও না তে, আমি তোমার সাথে খারাপ কিছু করবো না, জাস্ট একটু কথা বলার জন্য আসছি। তারপর তে বলে, না জাঙ্কুক, আমি ভয় পাচ্ছি না, আসলে এখানে কেউ নাই তো, তাই একটু অকওয়ার্ড লাগতেছে। তখন জাঙ্কুক বলে, চিন্তা করো না, আমি তোমার সাথে খারাপ কিছু করবো না। তারপর জাঙ্কুক তের হাত দুটো ধরে, ধরে বলে, তোমাকে আজকে খুব সুন্দর লাগতেছে, অনেক মায়াবী লাগতেছে। তারপর ওর ফ্রেন্ড ক্যামেরা নিয়ে এসে ওদের বেশ কয়েকটা ছবি তুলে দেয়। ছবি তোলার পর ওর ফ্রেন্ড সাইডে চলে যায়। তখন জাঙ্কুক দেখে হোয়াইট বোর্ডের সাথে আটকে ধরে। তো তে একটু ভয় পেয়ে যায়, জাঙ্কুক হঠাৎ থেকে এভাবে কেন আটকে ধরলো। তো তে বলতেছে জাঙ্কুক তুমি এমন কেন করতেছো। তখন জাঙ্কুক বলে, আরে বোকা, ভয় পেয়ে না, চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন জাঙ্কুক তের হাত ধরে তেকে বাইরে নিয়ে যায়। খোলা বাতাসের নিচে আসার পর তো একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, কারণ এখানে আশেপাশে প্রায় মানুষ আছে। আর যতই হোক ও একটা মেয়ে মানুষ, আর জাঙ্কুক একটা ছেলে, খারাপ কিছু হইতে কতক্ষণ। তো তে ভয়ে ভয়ে জাঙ্কুকের সাথে যায়। তো ওদের কোচিং এর সাইডে একটা বড় একটা গাছ আছে। তো জাঙ্কুক দেখে গাছের সামনে নিয়ে যায়, বলে যে এখানে দাঁড়াও, এখানে রোদ নেই, আজকে যেহেতু আমাদের তাড়াতাড়ি আসা পড়ছে, এখন তো বিকাল গড়িয়ে যাইতেছে, এখানে দাঁড়াও, এখানে দাঁড়ালে আর রোদটা লাগবে না। আর এখন তো পরন্ত বিকালের রোদ, তেমন একটা গায়ে লাগবেও না। তো তে আর কিছু না বলে ওখানে দাঁড়ায়। তো জাঙ্কুক হঠাৎ করে তে কোমরটা ধরে দেখে খুব কাছে নিয়ে আসে। তো তে এবার বেশ ভয় পেয়ে যায়, কারণ ওটা ক্লাসরুম ছিল আর এটা খোলা জায়গা। তখন তে একটু ভয় ভয়, জাঙ্কুক আশেপাশে মানুষ আছে, প্লিজ এমন করো না, ছাড়ো, কেউ দেখবে। তখন জাঙ্কুক বলে, কেউ দেখবে না, আমি আছি না, ভয় কিসের, ভয় পেও না, কেউ দেখবে না এখানে। একথা বলে জাঙ্কুককে ঠোঁট জোড়া আঁকড়ে ধরে। তে তো স্তব্ধ হয়ে যায়, তের মাথায় বাজ পড়ে। এটা কি করলো জাঙ্কুক, তের পুরো শরীর কাঁপতেছে, কাঁপতে কাঁপতে তে প্রায় সেন্সলেস হয়ে যাওয়ার অবস্থা। জাঙ্কুক তবুও থেকে ছাড়ে না। তের কিশোরী জীবনের প্রথম চুমু, তাও এরকম একটা অবস্থা। তে এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তবুও জাঙ্কুক তেকে শক্ত করে জড়িয়ে ধরে চুমু খায়। তার যখন দেখে যে তে কাঁপতে কাঁপতে প্রায় সেন্সলেস হয়ে যাচ্ছে, তখন জাঙ্কুক থেকে ছেড়ে দেয়। তো তে
খুব ভয় পেয়ে যায়, ভয়ে ও দৌড় দিয়ে চলে যায় ওর ফ্রেন্ডদের কাছে। ও প্রায় কান্নাই করে দিছিল। জাকুব নিজে একটু রিগ্রেট ফিল করে যে ওদের পারমিশন ছাড়া থেকে এভাবে চুমু খাওয়াটা ঠিক হয়নি। তারপর নিজে নিজেকে বলে যে ও আমার গার্লফ্রেন্ড, ওকে আমি চুমু খেতেই পারি। এই কথা বলে ও নিজেও চলে যায়।